আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, ক্লিয়ার। ওকে। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে এই সম্পূর্ণ ক্লাসটি ভিডিও করা হচ্ছে এবং কোম্পানি চাইলে এই ভিডিওটি পাবলিকালি রিলিজ করতে পারে, যে কোনো জায়গায় শেয়ার করতে পারবে। তো হচ্ছে আজকে আমি দেখাবো কয়েকটা বিষয়। সেটা হচ্ছে কিভাবে একটি ওয়ার্ডপ্রেস সাইট সম্পূর্ণ ব্যাকআপ নেওয়া যায়, লোকাল ইন্ডে ব্যাকআপ করে রাখা যায়। দ্বিতীয়ত, একটা সাইট কীভাবে ট্রান্সফার করে এক হোস্টিং থেকে অন্য একটা হোস্টিংয়ে নেওয়া যায়। আর এটাই ট্রান্সফার, সেটা একই সঙ্গে মাইগ্রেশনও বলে। একটা হোস্টিং থেকে অন্য একটা হোস্টিংয়ে ট্রান্সফার করা, মাইগ্রেশন করা একই জিনিস, একই বিষয়। সো আমি এই বিষয়গুলো দেখাবো, কীভাবে এই জিনিসগুলো করতে হয়, সম্পূর্ণ লাইভ দেখাবো। সো এই সম্পূর্ণ মানে বিষয়টা করা হবে একটা লাইভ প্রজেক্টের উপরে। কেননা আমি হচ্ছে একটা আমার ক্লায়েন্টের একটা সাইটের বেশ কয়েকটা সাইট আমি এখানে ট্রান্সফার করব। তো যতটুকু সম্ভব হয় আমি সেগুলো দেখানোর চেষ্টা করব। তো প্রথমত হচ্ছে ব্যাকআপ করার কেন প্রয়োজন হয়, একটা সাইট ব্যাকআপ রাখার কেন প্রয়োজন হয়। সাপোজ কোনো একটা রানিং সাইট, ক্লায়েন্টের একটা সাইট দিছে, কোনো একটা ওয়েবসাইট দিছে, সেটাকে কিছু পরিমাণ কিছু চেঞ্জ করতে হবে বা কিছু আপডেট করতে হবে, কিছু ফাংশনালিটি অ্যাড করতে হবে, কিছু ডিজাইন চেঞ্জ করতে হবে। তো এই চেঞ্জ করার সময় যদি লাইভ একটা প্রজেক্টে কোনো কাজ করা হয়, তো কাজ করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে যায়, তো ভুল হলে পুরো সাইটটাই একদম ওলটপালট হইতে পারে। তো সেক্ষেত্রে নিজেদের কাছে কোনো কিছু থাকে না, ওলটপালট হয়ে গেলে তখন পুরো কাজটা আবার নতুন করে করতে গেলে অনেক লম্বা লেন্দি জটিল একটা প্রসেস হয়। তো এই ক্ষেত্রে কি হয়, একটা কাজ যখন নেওয়া হয়, শুরুতে যখন একটা কাজ করতেছি, কোনো একটা লাইভ একটা প্রজেক্ট দিয়ে আমি কাজ করব, তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে তো ওই প্রজেক্টটাকে আগে আমরা একটা ব্যাকআপ নিয়ে রাখি। মানে যে স্টেটে আমরা হাতে পাইছি ঠিক ওই স্টেটে একটা ব্যাকআপ নিয়ে রাখি, যাতে যদি আমাদের কাজ করতে গিয়ে কোনো ভুল হয়ে যাবে, কোনো প্রবলেম হয়, কোনো কিছু সমস্যা আমরা পড়ি, তাহলে আমরা আমাদের ব্যাকআপটা রিস্টোর করে পুরোপুরিভাবে রিস্টোর করতে পারি এবং সাইটটা আগের অবস্থায় ফিরে আসবে। এর জন্য আমাদের মূলত ব্যাকআপ নেওয়ার প্রয়োজন হয়। আর ডেভেলপমেন্ট বা যে এই ধরনের যে কোনো কাজের ক্ষেত্রে প্রথম রুলসটাই হচ্ছে যে কোনো লাইভ প্রজেক্টে কাজ করার আগে একটা ব্যাকআপ নিয়ে রাখতে হবে। এটি একদম একদম ফার্স্ট স্টেপ একটা রুলস। এই জিনিসটা সবসময় সবার করতে হবে যদি কোনো লাইভ প্রজেক্টে কোনো কাজ করতে গেলে, এই যে ব্যাকআপ নিয়ে রাখা। তো এইখানে আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? আমি স্ক্রিন শেয়ার দিইনি। তো হচ্ছে আমি আমার স্ক্রিন শেয়ার করছি। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, এইটা হচ্ছে আমাদের প্রথম সাইট। আমাদের প্রথম সাইটটা হচ্ছে কি এইটা, আমরা এই একটা মানে হোস্টিং সার্ভার বলা যায় আমাদের এখানে যেটা দেখাচ্ছে, এটা হোস্টিং সার্ভার। আমরা এখান থেকে সাইটটা ব্যাকআপ নিয়ে, মানে এখান থেকে মাইগ্রেট করে আমরা হচ্ছে সেকেন্ড আরেকটা হোস্টিংয়ে নিব, এইখানে নিব। মানে ক্লায়েন্টের সাইটটা এখানে প্রথমে ছিল, ক্লায়েন্ট হোস্টিং চেঞ্জ করছে, তো এইখান থেকে চেঞ্জ করে আমাদের এইখানে নিতে হবে, এই হোস্টিং নিতে হবে, নতুন যে হোস্টিংটা এখানে নিব। তো এর জন্য আমাদের সর্বপ্রথম নিতে হবে ব্যাকআপ করতে হবে এই সার্ভার থেকে আমাদের যেখানে বর্তমানে আছে ওয়েবসাইটটা, আমরা এখানে একটা ব্যাকআপ নিব, ব্যাকআপ রাখতে হবে। তারপর এইখান থেকে আমরা এটাকে অন্য সার্ভারে শিফট করব। তো ব্যাকআপ করার ক্ষেত্রে সব থেকে সহজ যে উপায়টা, ম্যানুয়াল একটা মেথড ব্যবহার করি, এবং সব থেকে সহজ আর সেফ একটা মেথড, এতে করে কোনো কিছু মিসিং হওয়ার সম্ভাবনা থাকে না, এবং সব থেকে সেফ এই মেথডটা যেটা, সেটা হচ্ছে আমি পুরো আমার ওয়েবসাইটের যত ফাইল আছে সব ফাইলটাকে একসঙ্গে ব্যাকআপ করে ডাউনলোড করব। আর ওই ওয়েবসাইটে যে ডাটাবেসটা আছে ওই ডাটাবেসটাকে আমি আলাদাভাবে ডাউনলোড করব। তাহলে একটা ওয়েবসাইটে এই দুইটা আছে মেইন বিষয়, তার সম্পূর্ণ ফাইলগুলা, আর দ্বিতীয়ত হচ্ছে তার ডাটাবেস। এই দুইটা আমরা দুইটাকে যদি আলাদাভাবে ডাউনলোড করে রাখি, তাহলে আমরা যে কোনো জায়গায় এই জিনিসটাকে আমরা রিস্টোর করে নিতে পারতেছি, সেখানে আপলোড করতে পারতেছি। এখন ওয়েবসাইট ডাটাবেসটা আমরা মানে ওয়েবসাইটের ফাইলগুলোকে আমরা কীভাবে ডাউনলোড করবো, সেখানে তো হাজার হাজার ফাইল থাকতে পারে, লক্ষ লক্ষ ফাইল থাকতে পারে। তো এই সম্পূর্ণ ফাইলটাকে আমরা একটা জিপ ফাইলে কনভার্ট করব, সার্ভারের ভিতরেই কনভার্ট করে আমরা জিপ ফাইলটাকে ডাউনলোড করব এখান থেকে। তাহলে আমাদের একটা ফাইল ডাউনলোড করতে পারতেছি। আর ডাটাবেসটাকে আমরা ঠিক একইভাবে এসকিউএল ফরম্যাটে ডাউনলোড করব। পুরো ব্যাপারটা আমি দেখাই দিচ্ছি তোমাদের। এখানে আমরা সাইট সর্বপ্রথম মাইগ্রেশন যাব হচ্ছে, আমরা এই সাইটটাকে মাইগ্রেশন করব। এইটা একটা লারাভেল সাইট। সো মূলত ব্যাপারটা হচ্ছে গিয়ে এই যে ম্যানুয়াল যে ব্যাকআপ মাইগ্রেশনের ব্যাপারটা, এটা অল ওভার প্রায় সকল ওয়েবসাইটের জন্য কাজ করবে। হাতে কয়েকটা ওয়েবসাইট বাদ দিয়ে, কয়েকটা মানে টেকনোলজি বাদ দিয়ে বাদ বাকি সব সাইটের জন্য কাজ করবে, যেসব সাইটে হচ্ছে এই ব্যাকআপ, ম্যানুয়াল ব্যাকআপ আর হচ্ছে রিস্টোর মাইগ্রেশন ব্যাপারটা কাজ করবে একইভাবে করার মতো ব্যাপারটা। সো আমরা হচ্ছে ওয়েলটেক্স এই সবটাকে আমরা করব, নিব। মানে আমরা এই যে ওয়েবসাইট আছে এটা আমরা মাইগ্রেশন করে এখানে নিয়ে আসবো, এই ওয়েবসাইটে মানে এই হোস্টিংয়ে নিয়ে আসবো।
তো মূলত এখানে ব্যাপারটা হচ্ছে আমাদের মাইগ্রেশন করার কয়েকটা ধাপ। প্রথমে নিব সম্পূর্ণ ওয়েবসাইটে যে ডাটা ফাইলগুলো আছে সেগুলো ব্যাকআপ নিব, ডাটাবেসটাকে ব্যাকআপ নিব। আমরা টার্গেট যে নিউ যে হোস্টিং সেখানে আমরা ওই ফাইলগুলোকে আপলোড করব, ডাটাবেসটাকে আপলোড করব, ডাটাবেস এবং ওয়েবসাইটের ভিতরে একটা কানেকশন ক্রিয়েট করব। তারপর আমরা ডোমেইন কানেক্ট করব ওই সাইটে, কারণ ডোমেইনটা তো আমাদের প্রথম হোস্টিংয়ের সঙ্গে কানেক্টেড আছে। ডোমেইনটা আমাদের সেকেন্ড হোস্টিংয়ে কানেক্ট না করলে আমাদের ওয়েবসাইট নতুন সার্ভারে এটা হবে না, অ্যাক্সেস হবে না। তো সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে দেখাচ্ছি। আমি যাব ফাইল ম্যানেজারে। সো এই হোস্টিং আমাদের এক্সিস্টিং হোস্টিং থেকে ফাইল ম্যানেজারে যাচ্ছি। ফাইল ম্যানেজার থেকে আমরা খুঁজে বের করতেছি হচ্ছে কোথায় এই লোকেশনটা হচ্ছে সাধারণত আমাদের ডোমেইনটা যেখানে থাকে এই সি প্যানেলের ক্ষেত্রে, আর এটা হচ্ছে ওয়েবজু প্যানেল। সো কিছুটা সিমিলার আবার কিছুটা পার্থক্য আছে। সো আমাদের যে এই হোস্টিং ভিতরে আমাদের ফাইলটা কোথায় স্টোর করা আছে এটা কীভাবে খুঁজে বের করব, এটা খুঁজে বের করার জন্য আমরা ম্যানেজ ডোমেইনে যাব। এটা হচ্ছে ম্যানেজ ডোমেইন। ম্যানেজ ডোমেইন এখানে অনেকগুলো ডোমেইন আছে, আমাদের দেখতে হবে কোন ডোমেইনটা আমরা নিব। আমরা নিতে চাচ্ছি হচ্ছে মূলত এই ডোমেইনটা। সো এই ডোমেইনটা নেওয়ার জন্য আমাদের ডোমেইন লোকেশনটা হচ্ছে এখানে হোম বিল্ডার হল সাইট ওয়েলটেক্স এই লোকেশনে। তো আমরা যখন ফাইল ম্যানেজারটা ওপেন করেছি, করার পরে আমরা কিন্তু এখানে হোমে আসি একদম। এইটা হচ্ছে আমাদের হোম, একদম প্রথম যেটা থাকবে ওইটা হচ্ছে আমাদের হোম একদম প্রথমে। তো ওইখান থেকে আমরা আসি, সরি এটা হচ্ছে বিল্ডার হল, হোমের থেকে বিল্ডার হলে আমরা লোকেশনে আসি। সো বিল্ডার হলটা ইউজার লোকেশনে আসি। তো এইখান থেকে আমি নিব হচ্ছে সাইট ডিরেক্টরিতে যাবো সাইট। সো এইখান থেকে হচ্ছে আমাদের ওয়েল টেক্সটটা খুঁজতে হবে, এই যে ওয়েল টেক্সটটা। সো আমরা এখানে ওয়েল টেক্সটটা পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের পুরো সাইটের এই এই যে ওয়েবসাইটটা রানিং আছে, এই ওয়েবসাইট রানিং আছে, এই রানিংয়ে যত ফাইল আছে ফাইলগুলো হচ্ছে এইটা, সরি এইগুলা। সেটাকে আমি ডিলিট করে দিই। ওকে এইটা। এখন এই পুরো সাইটটাকে আমরা এখান থেকে নিব হচ্ছে ব্যাকআপ নিয়ে নিব। এখানে আরেকটা ব্যাপার আছে, এই ওয়েবসাইটের অ্যাগাইনস্টে আরও একটা দুইটা আরও দুইটা ওয়েবসাইট হচ্ছে লাইভ আছে। সেটা হচ্ছে একটা হলো এই একটা, আর একটা হচ্ছে এই একটা। সো এই এই একটা ওয়েবসাইটের ভিতরে মোট টোটাল তিনটা ওয়েবসাইট এখানে ব্যাকআপ আছে, মানে লাইভ আছে। সেটা কীভাবে বুঝলাম, কারণ হচ্ছে এই সাইটটা কাজটা আমি করেছিলাম এই জন্য আমি জানি। তো এইভাবে এই ক্ষেত্রেও জানা আছে। তো নর্মালি যদি এখানে এই কোনো এরকম কোনো ব্যাপার থাকে যে একটা ওয়েবসাইটের ভিতরে অন্য কোনো ওয়েবসাইট হোস্ট আছে কি না, এইটাকে একটু দেখে নিতে হবে। কারণ অ্যাডালপ্যাড বেডশিট এইটা ওয়েবসাইটে কোনো ফাইল না, আলাদা একটা নতুন সম্পূর্ণ ওয়েবসাইটের ভিতরে আরেকটা ওয়েবসাইট রয়েছে, এই জন্য সম্পূর্ণ ওয়েবসাইটেরটা ওই। তো এটাকে দেখে নিতে হবে একটু, মানে জাস্ট দেখে নিয়ে ছাড়া কোনো উপায় নেই এখানে কোনোভাবে আছে। যদি ক্লায়েন্ট আগের থেকে বলে দেয়, জানায় দেয় যে এখানে এটা আছে, তাহলে হচ্ছে। আর না হলে একটু নিজে দেখে নিতে হবে কোনো কিছু আছে কি না। সেটা নর্মালি এটা থাকে না কোথাও। নর্মালি যারা কাজ করে সেখানে সব জায়গায় হচ্ছে এক সাবডোমেইন নিয়ে অথবা অন্য কোনো ডিরেক্টরিতে এই কাজগুলো করে। তো এখানে আমার এই একই ওয়েবসাইটের ভিতরে কাজ করার কিছু কারণ ছিল, তার জন্য বিশেষ কিছু কারণের জন্য একই মানে একটা ওয়েবসাইটের ভিতরে অন্য ওয়েবসাইট ঢুকানো হয়েছে। তো এখানে হচ্ছে আমি এই দুটো ওয়েবসাইটকে বাদ দিব ব্যাকআপ নেওয়ার সময়। তো এখান থেকে আমি পুরো সিলেক্ট অল দিব। সিলেক্ট অল দিছি, কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট অল দিছি। সাধারণত সিলেক্ট অল করার যে ওইটা সেটা আমি এখানে কন্ট্রোল প্রেস করে এইটা এবং এইটাকে বাদ দিছি। এখানে অ্যাডাল্ট এবং বেডশিট এই দুইটা ওয়েবসাইট বাদ দিয়ে দিছি। এখন এটাকে আমি কম্প্রেস করব। রাইট ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ক্রিয়েট আর্কাইভ, এখান থেকে আমি একটা জিপ ফাইল করতেছি। সো আর্কাইভ আমি দিলাম হচ্ছে ব্যাকআপ। এটা হচ্ছে আজকের ডেট কত, 11 তারিখ, 11/6। সো ডেট দিয়ে রাখার কারণ হচ্ছে যাতে বুঝতে সুবিধা হয় কখন কি হচ্ছে না হচ্ছে এইটা। আচ্ছা এখানে একটা ক্রিয়েট আর্কাইভিং চলতেছে, এটা হতে থাকবে, কিছু সময় লাগবে। আর এর ভিতরে আমি দেখাই দিই এখানে যেটা হচ্ছে আমাদের লাগবে হচ্ছে ডাটাবেস ব্যাকআপ নেওয়া। সো এখন ডাটাবেস ব্যাকআপ নেওয়ার ক্ষেত্রে এখানে কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি বুঝবো আবার কেউ যেন জয়েন হয়েছে। ওকে, ডাটাবেস ব্যাকআপ নেওয়ার ক্ষেত্রে হচ্ছে আমি বুঝবো কিভাবে যে আমার এই সোর্সের ভিতরে অনেকগুলো ডাটাবেস থাকতে পারে। আমি একটু লাইভ দেখাই। আমরা যাবো হচ্ছে হোস্টিং প্যানেল থেকে পিএইচপি মাই অ্যাডমিন সেটা খুঁজতে হবে। এই যে পিএইচপি মাই অ্যাডমিনটা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্টের এসকিউএল একটা কন্ট্রোল প্যানেল যেটাকে বলা যায়। সো পিএইচপি মাই অ্যাডমিন থেকে আমরা এটা যাব, যেখানে দেখতেছি কি আছে এর ভিতরে। ইন্টারফেসটা দেখাই।
আচ্ছা, আমাদের ব্যাকআপটা এখানে হয়ে গেছে। এটাকে ডাউনলোডে বসে এইটাকে আমি ডাউনলোড করবো এখন, কারণ এটা একটু বেশ বড় ফাইল, ডাউনলোড হতে একটু সময় লেগে যাবে, 195 MB। সো এটাকে ডাউনলোড দিচ্ছি আমি, লাইট ক্লিক করে ডাউনলোড প্রেস করলাম। সো ডাউনলোডিং ফাইল। এখন এইখানে হচ্ছে এই হচ্ছে পিএসপি মাই অ্যাডমিনের মূলত কন্ট্রোল প্যানেলটা। মূল কন্ট্রোল প্যানেলটা হচ্ছে গিয়ে এইটা। তো এই যে সাইটে দেখা যাচ্ছে আমাদের এই সাইটে আছে ডাটাবেসগুলো আছে, কোন কোন ডাটাবেস আছে সাইটের জন্য সেটা হচ্ছে গিয়ে এই লিস্টে। আর এইখানে হচ্ছে আমার স্ক্রিন, এখানে কোনো কিছু করে ক্লিক করলে আমার চেঞ্জ হবে। তো আমাদের এখানে বেশ কিছু ডাটাবেস আছে, আমরা নিব হচ্ছে ওয়েলটেক্সের ডাটাবেসটা। তো সাধারণত আমি এখানে লিখে রাখছি ওয়েলটেক্সের জন্য কোন ডাটাবেস সেটা এখানে লিখে রাখছি, আমার বিল্ডার হল স্ল্যাশ আন্ডারস্কোর ওয়েলটেক্স। তো তার জন্য এটা বুঝতে পারতেছি যে এইটা ওয়েলটেক্স। যদি এরকম থাকে যে লেখা নেই কোনো কিছু, তাহলে কিভাবে বুঝবো? এটা একটা প্রশ্ন, এখানে কিভাবে বুঝতেছি। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা এটা লারাভেল, যেহেতু স্ক্রিপ্ট, লারাভেল স্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা হচ্ছে ইএনবি ফাইলটাকে এডিট দেখব। এই ইএনবি ফাইলটাকে আমরা এটার উপর ক্লিক করে আমরা হচ্ছে এডিট ফাইল গিয়ে করবো। আমি এই ফাইলটা লাইভ ওপেন করতে পারতেছি না, কারণ এখানে বেশ কিছু কনফিডেন্সিয়াল ইনফরমেশন আছে যেগুলো স্ক্রিনে আমার রেকর্ড হচ্ছে, তো সেহেতু আমি এটা দেখাতে চাচ্ছি না। তো আমি একটা এক্সাম্পল ফাইল দেখাচ্ছি এখানে। এই যে এক্সাম্পল আছে, ইএনবি ফাইল এক্সাম্পল। তো এটাকে যদি আমি এডিট করি, করার পরে এইরকম কিছু ফাইল দেখা যাবে, এরকম আসবে, ওইটা এখানে আছে। তো সেইখান থেকে হচ্ছে আমার খুঁজতে হবে যে এখানে ই আছে কোথায়, ডাটাবেজ। ডাটাবেজ নেম, ওই যে ডাটাবেজ নেম এখানে থাকবে, আর ডাটাবেজ ইউজার নেম এখানে থাকবে, ডাটাবেজ পাসওয়ার্ড এখানে থাকবে। আমার তো তিনটা এখানে আছে রানিংয়ে। তো আমি ডাটাবেজটা দেখবো এখান থেকে, কোন ডাটাবেজটা এখানে থাকবে সেটাকে আমরা এখান থেকে নিব মূলত। উম, এখানে নিব। তো আমরা এটা পাচ্ছি, তো এখানে ডাটাবেসটা থেকে এটা লেখা আছে, কিন্তু ওই ডাটাবেসটা এখানে থাকবে, আমরা যেটা এখানে খুঁজে নিব এরকম লেখা থাকবে। সো এইটা হচ্ছে আমাদের ডাটাবেসটা। তো এইটা হচ্ছে আমি এইটা হচ্ছে আমি এখন পুরো ব্যাকআপ নিব। এই ব্যাকআপ নেওয়ার ক্ষেত্রে কী করবো, আমার উপরে কিছু মেনু বার চলে আসছে, এখানে মেনু চলে আসছে, স্ট্রাকচার, এসকিউএল, সার্চ, কোয়েরি, এক্সপোর্ট, ইম্পোর্ট। সো আমরা এখান থেকে এক্সপোর্ট করব, মানে এই ডাটাবেসটাকে আমরা এক্সপোর্ট করে নিতে চাচ্ছি। তাহলে এক্সপোর্ট করবো, ডাউনলোড করতে চাচ্ছি, তো এক্সপোর্টে ক্লিক করলাম আমরা। ক্লিক করার পরে এখানে যেভাবে আছে সব কিছু এইভাবে থাকবে, আমরা এক্সপোর্টে ক্লিক করব। সো এটা ডাউনলোড শুরু হয়ে গেছে, এখানে ডাউনলোড হচ্ছে, ডাটাবেস এক্সপোর্টিং চলতেছে, আর এটা ব্যাকআপ ডাউনলোড চলতেছে। তো এইবার আমাদের এখান থেকে এই সাইটটা আমাদের মূলত হচ্ছে কোন, এই সাইটটা আমাদের সকল ফাইলগুলো ব্যাকআপ নেওয়া হয়ে গেছে, এই ওয়েবসাইটে সকল ফাইল ব্যাকআপ নিয়ে আমাদের হয়ে গেছে। তাহলে এখন কি করতে হবে আমাদের, এইটাকে এই এই সাইটে আমাদের ই করবো, অন্য একটা সোলো হোস্টিং সার্ভারে আমরা নিব। তো এইখান থেকে হচ্ছে আমরা সি প্যানেল, এইটা হচ্ছে সি প্যানেল বেজ একটা হোস্টিং। তো বেশিরভাগ সবগুলো, প্রায় অধিকাংশই এখন সি প্যানেল বেজ ইউজ করে। কিছু কিছু ক্ষেত্রে মানুষ অন্য কোনো কন্ট্রোল প্যানেল ব্যবহার করে, তবে সকল কন্ট্রোল প্যানেলগুলো প্রায় একই ধরনের, কাছাকাছি সিমিলার, একটু ডিফারেন্স কিন্তু কাছাকাছি প্রায়। কন্ট্রোলটা বুঝতে পারলে বা বিষয়গুলো বুঝতে পারলে বাকি ব্যাপারগুলো সহজ হয়ে যাবে। তো এখান থেকে আমরা লগ ইন ইন্টু সি প্যানেল, আমরা এখানে দেখতে পাচ্ছি লগ ইন ইন্টু সি প্যানেল আছে। তো এই ইন্টারফেসটা সব ওয়েবসাইটে একই রকম থাকবে এমন কোনো কথা না। আমরা যে ওয়েবসাইটে বা যে হোস্টিং প্রোভাইডার থেকে দেখবো, তো সেখানে যেন লগ ইন ইন্টু সি প্যানেল একটা অপশন আমরা খুঁজে পাবো। গো টু সি প্যানেল, লগ ইন ইন্টু সি প্যানেল, এই টাইপের কোনো একটা আমরা অপশন খুঁজে পাবো। তো সেখানে ক্লিক করবো, আমরা সি প্যানেল লগ ইন করছি। সো এইটা হচ্ছে আমাদের সি প্যানেল। এই সি প্যানেলের স্ট্রাকচারটা আর ওয়েবজুর স্ট্রাকচারটা অনেকটা একই রকম, সিমিলার দেখা যাচ্ছে কিন্তু অনেকটা একই রকম। তো সেক্ষেত্রে কিন্তু খুব একটা এখানে প্রবলেম হবে না বুঝতে। আর অন্যান্য সকল এইগুলাই একই, প্রায় একই ধরনের। আমাদের এখানে ফাইলগুলো ডাউনলোড হয়ে গেছে। তো প্রথমত যেটা করবো সেটা হচ্ছে আমাদের ডোমেইনটা এখানে কানেক্টেড আছে কিনা সেটা চেক করে নেব, যে আমরা নতুন ডোমেইনটা এখানে নিতে চাচ্ছি সেটা এখানে আছে কিনা, আমরা একটা ডোমেইনটা অ্যাড করতে হবে না থাকলে। তো সেটা হচ্ছে এখান থেকে ডোমেইন অপশনটা খুঁজবো। উম, এই যে ডোমেইন, এখানে দেখলাম কোথায় যেন, এই যে ডোমেইন অপশন। সো এখান থেকে ডোমেইনে এই যে ডোমেইন অপশন পেয়ে গেছি। তো ডোমেইনের ভিতরে দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েলটেক্স ডট শপ, এই ডোমেইনটা এখানে অলরেডি আমাদের আছে, এখানে রাখা আছে। তো কি হচ্ছে, আমরা এখন এই যে ডিরেক্টরিটা আছে আমরা ওইখানে চলে যাবো, যে ফাইলগুলো আপলোড করবো, আবার সে একই রকমভাবে ফাইল ম্যানেজার থেকে আপলোড করবো। অ্যাজ ইউজুয়াল কম্পিউটার আমরা যেভাবে এক জায়গা থেকে ফাইল অন্য জায়গায় নেই, কাট পেস্ট করি, ঠিক এরকমই এখানে দুইটা কম্পিউটার বলা যায়, দুইটা হোস্টিংয়ে দুইটা কম্পিউটার চিন্তা করলে, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার আমরা নিচ্ছি, সেরকম আমরা ফাইল ম্যানেজারে আসছি। আসার পরে এখানে এর যে এই আমরা ইসের যে ডোমেনের যে লোকেশনটা দেখে আসছি কোথায়, সেটা হচ্ছে হোম স্ল্যাশ পাবলিক এইচটিএমএল, আমরা এই লোকেশনটা পাইছি এখানে। তো আমরা ফাইল ম্যানেজারে সেই লোকেশনটা খুঁজবো। আমরা আসি এখন হোমে, আসি হোম ওয়েলটেক্স, এখানে আমরা আসি, সেখান থেকে আমরা পাবলিক এইচটিএমএল খুঁজতেছি, এটা পেয়ে গেছি পাবলিক এইচটিএমএল। তো আমরা এইখানে পুরো ব্যাপারটা আপলোড করব। তো এখান থেকে আমরা আপলোডে আসছি, আপলোডে এসে আমরা হচ্ছে আমাদের যে ব্যাকআপ ফাইলটা সেখানে নিয়ে আসলাম, যেটা আপলোড চলতেছে। সো এইখানে এটা আপলোড হতে থাকুক।
এখানে এটা আপলোড হতে হতে আর হচ্ছে আমাদের হচ্ছে ডাটাবেসটাকে আপলোড করতে হতো। ডাটাবেস আপলোড করার ক্ষেত্রে আমাদের ডাটাবেজ তিনটা জিনিস হয়, সেটা হচ্ছে ডাটাবেজের নাম, ডাটাবেস কন্ট্রোল করার যে ইউজারটা তার ইউজার নেম আর পাসওয়ার্ড। এই তিনটা জিনিস আমাকে এখান থেকে করতে হবে। সো এটা আপলোড হয়ে গেলে আমি ওটা করব। আরেকটা ব্যাপার হচ্ছে এই প্রতিটা ক্লাস হচ্ছে প্রতিটা ক্লাস হচ্ছে 1 ঘন্টা করে আমাদের হিসে চলবে, মিটিংয়ে লাইভ মিটিং এখানে চলবে। আচ্ছা, নেট প্রবলেম হচ্ছে, আমার কোনো কারণে নেট চলে গেছে। ওকে, কানেক্টেড। হ্যালো। না, জি, শোনা যাচ্ছে? শুনছে। হুম। ওকে। আমার নেট নেট প্রবলেম করছিল, একটু নেট চলে গেছিল তার জন্য। তো হচ্ছে আমি আবার এখান থেকে দেখাচ্ছি, এখানে আপলোড আমরা সেটা আপলোড করব। কিছুটা আপলোড হয়েছিল মনে হয়। সো আমি এখান থেকে আপলোড করছি। তো এখানে এটা আপলোড হতে থাকুক। শিট। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো। জি, যে বারবার নেট প্রবলেম হচ্ছে, আমরা জানি না কোনো একটা কারণে। 59% গিয়ে আবার আটকায় গেছে। সো এটা হচ্ছে নেট প্রবলেম হওয়ার জন্য বারবার আটকায় যাচ্ছে, এখানে অর্ধেকটা আপলোড হয়ে হচ্ছে না। হুম। উম, ওকে, এইখানে আরো কিছু বিষয়, এই আপলোডগুলো আরো কিছু বিষয় করা যায়, যেমন টার্মিনাল ব্যবহার করে কন্ট্রোল প্যানেল, ওই কন্ট্রোল প্যানেল থেকে এই কন্ট্রোল প্যানেল আপলোড করা যায় সার্ভার এন্ড টু সার্ভার এন্ড। এটা কিছু অ্যাডভান্স লেভেলের জিনিস। তো সব হোস্টিং সার্ভারে বা সব প্রোভাইডারে এইগুলো থাকে না, এই টার্মিনালগুলো অ্যাভেলেবেল দেয় না, বা এটা সব প্যাকেজের সাথে থাকে না। এক্ষেত্রে এই ব্যাপারটা আমি এখানে দেখাচ্ছি না, তবে এটি একটু অ্যাডভান্স লেভেলের এবং আরো দ্রুত করা যায়, এই আপলোডগুলো দ্রুত করা যায়। কিছু কমান্ড ব্যবহার করতে হয় ব্যাকআপ করার জন্য, রিস্টোর করার জন্য কমান্ডগুলো ব্যবহার করে এগুলো করতে হয়। তো এখানে আটকে গেল কেন?
কি প্রবলেম হচ্ছে বারবার এই আপলোডে দিলে সমস্যাটা হচ্ছে? তোমার স্ক্রিন দেখা যাচ্ছে? যাচ্ছে যাচ্ছে। আচ্ছা, জানি না নেট প্রবলেম জন্য একটা কি ঝামেলা শুরু হয়েছে। ওকে, আপলোড আবার হয়ে গেছে, আমাদের 100% হয়ে গেছে এবং এটা গ্রিন হয়ে যাওয়ার পর্যন্ত ওয়েট করতে হবে একটু, কারণ আপলোডের পরে ওখানে ওই হইতে প্রসেসে একটু সময় লেগে যায়। তারপর আমরা এখান থেকে ব্যাক করতে পারতেছি, ব্যাক করার পর আমাদের ফাইলটাই চলে আসছে। আমরা এই ফাইলটাকে এক্সট্রাক্ট করবো এখান থেকে, এখানে এক্সট্রাক্ট মানে নর্মাল যেভাবে কম্পিউটারে জিপ ফাইলে আর্কাইভ এক্সট্রাক্ট করি ঠিক ওইভাবেই এখান থেকে আমরা রাইট ক্লিক করে স্টার্ট করতে পারতেছি, অথবা আমরা এখান থেকে নিয়ে এসে এক্সট্রাক্ট করতে পারতেছি। এক্সট্রাক্ট আমরা এই লোকেশনে আমরা এক্সট্রাক্টটা করতেছি, এক্সট্রাক্ট ফাইল এখানে। সো এটা এখানে হতে থাকুক, আমরা এখান থেকে ওই এই সাইড থেকে করি ডাটাবেসটা দেখে আসি কিভাবে কি করতেছে। হয়ে গেছে স্ট্যাকটা। সো আমাদের প্রোফাইলটা এখানে চলে আসছে। এইখানে ডাটাবেসের জন্য আমরা এখানে কি করব, পিএসসি মাই অ্যাডমিন থেকে আমরা ব্যাকআপ করে নিয়ে আসছিলাম। এখন আমাদের একটা ডাটাবেস, আমি যে বলছিলাম আগে, আমাদের ডাটাবেস করার জন্য তিনটা জিনিস দরকার: ইউজার নেম, ডাটাবেস নেম, ডাটাবেস কন্ট্রোলার ইউজার নেম আর পাসওয়ার্ড। এই তিনটা, সো আমাকে তিনটাকে তৈরি করতে হবে। তো ডাটাবেস উইজার্ড নামে একটা অপশন এখানে আছে, আমরা এখানে যদি ক্লিক করি তাহলে ওয়েল টেক্স। সো এই ওয়েল টেক্স শপটাকে ওয়েল টেক্স, আমরা এখানে ওয়েল টেক্সট লিখে রাখলাম যাতে করে আমরা বুঝতে পারি ডাটাবেস জন্য আমরা এখানে লিখতেছি যে আসলে কোন ডাটাবেসটা এটার জন্য হবে। সো WELLTEX, আমরা ওইটাকে লিখে রাখলাম যাতে করে পরবর্তীতে আমরা সহজে আইডেন্টিফাই করতে পারি কোন বিষয়ের জন্য কোনটা। নেক্সট স্টেপে আমরা আসছি, এখন এর জন্য একটা পাসওয়ার্ড আমরা এখানে দিব। এইটা হচ্ছে ইউজার নেম, সো ইউজার নেমটা আমি একই দিলাম, ইউজার নেম ডাটাবেস নামটা আমি একই দিচ্ছি। এবার একটা পাসওয়ার্ড আমাকে দিতে হবে, যে এর জন্য সে কি পাসওয়ার্ড আমরা জেনারেট করে নিচ্ছি, র্যান্ডম পাসওয়ার্ড। পাসওয়ার্ড আমাদের একবার কাজে লাগবে, পরবর্তীতে কাজে লাগতেছে না। তো হয়ে গেল, আমরা ক্রিয়েট ইউজার দিচ্ছি এখানে। তো এই ক্রিয়েট ইউজার দেওয়ার পরে এবার আমাকে ডাটাবেজের সঙ্গে ইউজারের যে কি কি অ্যাক্সেস থাকবে, ইউজারটা ডাটাবেজে গিয়ে কি কি করতে পারবে। ডাটাবেজ তো একা একা নিজেকে আপডেট করা, চেঞ্জ করা, এইগুলো করতে, এডিট করা করতে পারবে না। যে ডাটাগুলো আসবে ডাটাবেজের ভিতরে, ওর জন্য একটা ইউজার লাগবে যে ব্যবহারকারী ওই জিনিসগুলোকে আপডেট করবে। সেটা হচ্ছে আমরা এটা তৈরি করলাম। এখন এই ব্যবহারকারী কি কি করতে পারবে ডাটাবেজের, সেইগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে অল দিয়ে দিচ্ছি, মানে সব কিছু এখানে করতে পারবে, দিয়ে মেক চেঞ্জ করতেছি। মেক সেন্স করলে আমাদের হয়ে গেছে ইউজার ওয়েল টেক্সট অ্যাডেড ডাটাবেজ, এই ডাটাবেজ আমাদের সঙ্গে হয়ে গেছে, কানেক্টেড হয়ে গেছে, সেটা আমরা এখানে দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমাদের কি করতে হবে, এখানে আমাদের ডাটাবেজ মাইস্কুল এখানে আসতে হবে, পিএসপি মাই অ্যাডমিনে আসতে হবে। পিএইচপি মাই অ্যাডমিনে আসলাম, আসার পরে এখানে দেখতে পাবো আমাদের সেই ডাটাবেজটা এখানে কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে, তো এখানে সম্পূর্ণ ফাঁকা আছে। আমরা যখন আগেটা এখানে দেখছিলাম এখানে কিন্তু অনেক কিছু ছিল, এখানে অনেক কিছু ছিল। এই যে ডাটাবেসটা এখানে এইটা কিন্তু ফাঁকা, এখানে কিছু নাই আমাদের নতুনটা। এখানে আমরা ইম্পোর্ট করব। এখানে আমরা এখান থেকে করছিলাম এক্সপোর্ট, এখানে করবো ইম্পোর্ট। ইম্পোর্ট করবো, এখানে আমরা ফাইলটা আপলোড দিয়ে দেখাই দেবো। আমরা এই যে ফাইলটা ছিল এইটা এখানে নিয়ে আসছি, আমরা এখানে দেখাই দিচ্ছি। তো আমাদের এখানে এটা চলতেছে, আপলোড হয়ে গেছে। এখন আমরা এটি ইম্পোর্টে ক্লিক করছি। একটু ঝামেলা হয়ে গেছে এখানে, কারণ আমরা আগের বারে যখন ইম্পোর্ট দেওয়া হয়েছে তখন ইম্পোর্ট হয়েছে এবং চলে আসছে। সো আমি এটা সম্পূর্ণ ডিলিট করে দিচ্ছি। ডিলিট করতে হবে চেক অল দিয়ে ডিলিট করতে হলে ডাটাবেস নিয়ে কোনো কিছু করার আগে অবশ্যই একটা ব্যাকআপ নিয়ে রাখতে হবে সব সময়। যে কোনো কিছু হইতে পারে, ডাটাবেসে ভুল করে একটা ডিলিট হইতে পারে, কিছু হইতে পারে, তখন একটা প্রবলেম হয়ে যাবে। চেক অল ড্রপ মানে সব কিছু ডিলিট করতেছি আমি, কারণ এখানে মাল্টিপল আমি ইম্পোর্ট করে ফেলছি মাল্টিপল টাইম। আমি এখন আবার ইম্পোর্ট করতেছি একদম পুরো ফ্রেশ ভাবে। সাকসেস হয়ে গেছে। আচ্ছা, এটা ইম্পোর্ট হয়ে গেছে, ফাইল আপলোড। আমরা এখানে ক্লিক করলে পেয়ে যাচ্ছি ডাটাবেস সবগুলো চলে আসছে। এই যে, তো হচ্ছে এখন আমি কি করব, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে পিএস ইএনবি যে ফাইলটা আছে,
ও আমাদের এখানে ইএনভি ফাইলটা দেখা যাচ্ছে না, এখানে আসতেছে না। এর প্রধান কারণ হচ্ছে দেখতে পাচ্ছি না ডট ইএনভি ফাইল। এখন এখানে ডট ইএনভি বা নামের আগে যদি কোনো ফাইলের নামের আগে ডট দেওয়া হয় তাহলে সেটা হিডেন হয়ে যায়। লিনাক্স প্ল্যাটফর্মের ক্ষেত্রে এটা হিডেন ফাইল হিসেবে ধরে। ধরো এখানে দেখতে পাচ্ছি না, আমরা কি করবো, এই নর্মাল সেটিংয়ে যাবো, এই যে ডান পাশে উপরে কর্নার সেটিং, এখানে ক্লিক করে আমরা জাস্ট এখানে দিয়ে দেবো যে শো হিডেন ফাইল। এটা দিলে আমাদের এখানে কিছু ফাইল চলে আসছে, এই যে ডট ফাইলগুলো চলে আসছে। এটা তো হচ্ছে আমি এই ইএনভি ফাইলটা এডিট করার জন্য আমি রেকর্ডটা কপি করতেছি। এখানে পজ করে রাখার কোনো উপায় নাই? ওকে, আমি হচ্ছে ইএনভি ফাইল এডিট করার জন্য আমি রেকর্ড অফ করছি, তার করার পরে এসে হচ্ছে এই করা আমি আবার রেকর্ড চালু করছি। তো আমাদের ডাটাবেজের সঙ্গে ওয়েবসাইটের কানেক্টেড হয়ে গেছে, মানে আমাদের লোকাল এন্ডে আমাদের ওয়েবসাইট আপলোড করা হয়েছে, ডাটাবেজ ইম্পোর্ট করা হয়ে গেছে, ডাটাবেজের সঙ্গে ওয়েবসাইটের কানেকশনটাও হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমাদের এই আমাদের ওই হোস্টিং থেকে হোস্টিং রানিং হচ্ছে কিনা এটা আমরা কীভাবে দেখবো বুঝবো, এই জিনিসটা দেখতে হবে। তো এখানে হচ্ছে আমি এখানে একটা ব্যাপার করা আছে আমাদের এখানে, সেটা হচ্ছে আমার ক্লাউড ফ্লেয়ার অ্যাড করা আছে। ক্লাউড ফ্লেয়ার একটা সিডিএন সার্ভিস প্রোভাইডার, সিডিএন সার্ভিস প্রোভাইডার করা হয়েছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এটা হচ্ছে সিডিএন। এখানে কি হয়, যে কোনো কিছু একটা সহজে ফাস্ট লোডারের জন্য সিডিএনগুলো ব্যবহার করা হয় একটা ওয়েবসাইট ফাস্ট লোডের জন্য। তো নর্মালি যেসব সাইটে হচ্ছে থাকবে না, সিডিএন থাকে না, বা অন্য সব জায়গায় যে জাস্ট নর্মালি ডোমেনের সঙ্গে ওয়েবসাইটে কানেক্ট করা আছে, সেখানে হচ্ছে নেম সার্ভারটা আমরা আপডেট করতে হয়। এখন নেম সার্ভার আপডেট করার ক্ষেত্রে আমরা আসলে কী করতে পারি বা কী হতে পারে, এই হচ্ছে বিষয়টা। তো আমরা যেখান থেকে ডোমেইনটা কেনা হয়, ক্লায়েন্টের কাছ থেকে অবশ্যই ডোমেইনের অ্যাক্সেসটা নিতে হবে, ডোমেইনের কন্ট্রোল প্যানেল অ্যাক্সেসটা। ডোমেইনটা যে প্রোভাইডার থেকে নেওয়া হয়, এখানে ডোমেইনের প্রোভাইডারটা আছে দেওয়া। তো আমি হচ্ছে কি এখানে এটাকে দেখাই দিই এখান থেকে, সার্ভিস ডোমেইন, মাই ডোমেইন। সো এইখানে ডোমেইনটা আছে দেওয়া। ও আচ্ছা, এখানে কোনো ডোমেইনই নাই। আমি অন্য একটা অ্যাকাউন্টে লগ ইন করতেছি এখান থেকে। সো এখানে একটা ডোমেন আছে হয়তো। সো হ্যাঁ আছে। তো আমরা হচ্ছে এইখান থেকে আমরা এই ডোমেইনটাতে দেখি, এটা অন্য একটা ডোমেইন, দেখানোর সুবিধাতে আমি বলতেছি। আমরা এখানে ক্লিক করলে ম্যানেজ নেম সার্ভার পাচ্ছি, অথবা বিভিন্ন ডোমেইনের এরকম অপশন পাওয়া যাবে যে নেম সার্ভার চেঞ্জ করার অপশনটা পাওয়া যাবে। তো আমরা সেটা খুঁজতে হবে, ওইখান থেকে খুঁজে পাচ্ছি, অথবা আমরা এখানে খুঁজে পাবো ম্যানেজ নেম সার্ভার। মূলত আমাদের ডিএনএস নেম সার্ভারটা খুঁজতে হবে। ডিএনএস নেম সার্ভার খুঁজে সেখান থেকে আমাদের নেম সার্ভার ওয়ান, নেম সার্ভার টু, বা এটা হচ্ছে কি সাধারণত একটা দুইটা নেম সার্ভার থাকে, এক এবং দুইটা নেম সার্ভার থাকে বেশি, অধিকাংশ হোস্টিংয়ের সাথে, হোস্টিং প্রোভাইডারদের। যদি কোনো হোস্টিং প্রোভাইডারদের একের অধিক নেম সার্ভার থাকে তাহলে এখানে নেম সার্ভার 3, 4 এরকমভাবে বসায় দিতে হবে। তো এখানে এই দুইটা আছে, আমরা জাস্ট এই দুইটাকে চেঞ্জ করব। আমাদের বর্তমান বা রানিং আমরা যে হোস্টিংয়ে আমরা মাইগ্রেশন করতেছি, ওই হোস্টিংয়ে হচ্ছে কিভাবে আমরা ওই হোস্টিং থেকে আমরা পেয়ে যাবো নেম সার্ভারটা, হোস্টিং ডোমেন নেম সার্ভারটা কি, এটা আমরা এখান থেকে পেয়ে যাবো। আর তো আমাদের এখানে যেহেতু আমরা ওয়েবসাইটটা এভাবে মাইগ্রেশন করতেছি না, তো এই ক্ষেত্রে আমাদের এখানে অন্য একটা ব্যাপারে এই জিনিসটা আপাতত না দেখলেও চলবে, তবে আমি দেখা দিচ্ছি আর কাজ করার সুবিধার্থে। আপাতত না দেখলেও হবে, কারণ জিনিসটা একটু অ্যাডভান্স ধরনের ক্লাউডফ্লেয়ার অ্যাড করা। তারপরেও অনেক ক্ষেত্রে অনেক ক্লায়েন্টের আসতে পারে যে ক্লাউডফ্লেয়ার অ্যাড করা আছে, তো সেক্ষেত্রে তাদের ডোমেনগুলোকে এইভাবে করতে হচ্ছে। তো এটা আমি একটু সহজে বলে যাব, খুব ডিটেলসে না, নর্মালি বলে যাব আসলে কীভাবে জিনিসটা করতে হচ্ছে। তো এখানে হচ্ছে আমরা কাজ করতেছিলাম এই ডোমেনটার উপরে, ওয়েলটেক্স শপটা আমাদের এখানে কই, এই যে ওয়েলটেক্স শপ, আমরা চলে আসছি ওয়েলটেক্স শপে, ওয়েলটেক্স শপ ডোমেন এখানে পেয়ে গেছি। তো পাওয়ার পরে এখানে আমরা আসবো ডিএনএসে, এই ক্লাউডফ্লেয়ারের বাম পাশে এখানে ডিএনএস অপশন আছে, ডিএনএসে আসবো। এই ডিএনএস থেকে আমরা এখানে বেশ কিছু ডিএনএস রেকর্ড এখানে অ্যাড করা আছে। সো এইখানে বিষয়টা হচ্ছে আমাদের ডিএনএস রেকর্ড আইপিগুলোকে চেঞ্জ করে দেবো শুধুমাত্র, আর তেমন কোনো কিছু করতে হবে না, শুধু আইপিগুলোকে এটা হচ্ছে আগের সার্ভারের আইপি, আমরা এখানে নতুন সার্ভারের আইপিগুলো দিব। তো আমাদের নতুন সার্ভারের আইপিটা লাগবে, আমরা লগ আউট করতেছি, লগ আউট করে নতুন সার্ভারে আসছি। এখানে আসছি। তো এই সার্ভারের আইপিটা আমরা কোথায় পাবো, এটা হচ্ছে আমরা যদি সি প্যানেল যখন লগ ইন করবো, সি প্যানেলে যখন থাকবো, এটা সি প্যানেলে আসছি, আমরা সি প্যানেল কন্ট্রোল প্যানেলে আসতেছি, আসার পরে এইখানে আমার শেয়ার্ড আইপি অ্যাড্রেস দেখতে পারতেছি, এই যে হচ্ছে আমার আইপিটা, সার্ভারের আইপিটা।
এখানে দেখতে পারবো সকল কন্ট্রোল প্যানেলেরই আমরা আইপিটা দেখতে পারবো কোথায় আছে। তো এটা হচ্ছে আমাদের আইপি। সো এইটাকে আমরা এখান থেকে কপি করে নিয়ে যে জাস্ট এইখানে আমরা এডিট আছে, এই যে আমরা এই এডিট অপশনটা আছে, এডিটে আসবো, এডিট থেকে এটাকে আমরা এডিট চেঞ্জ করে দিচ্ছি, সেভ, আবার এইটাকে চেঞ্জ করব, এখানে সব পেস্ট করছি আমি, সেভ, আবার এইটা, এইটাই তিনটার কোথাও আইপি আছে নাকি? এইখানে একটা আছে আইপি, একটা সেভ, আর কোথাও নাই। সো আমাদের এখানে কিন্তু এই সিসের সঙ্গে আমাদের নতুন সার্ভার কানেকশন হয়ে গেছে। এই কানেকশনটা ইনস্ট্যান্টলি এস্টাবলিশড হয় না, কিছুক্ষণ সময় নেয়। সো এখানে এসে আমরা ক্যাশ ক্লিয়ার করবো, কনফিগার ক্যাশ আসবো ওভারভিউ থেকে, কনফিগার ক্যাশে এসে এখান থেকে ফ্রুগ এভরিথিং দিয়ে দিব। সুন্দর হয়ে গেছে এটা প্রুভ, সব কিছু ক্যাশ চলে গেছে। এখন আমাদের নতুন সার্ভার সাথে কানেক্টেড হয়েছে কিনা এটা একটা দেখার বিষয়, আমাদের চলতেছে কিনা। তো এটা দেখার জন্য আমরা কয়েকটা উপায় ব্যবহার করতে পারি। যদি আমাদের অন্য ওই ক্লাউড সাথে কানেক্টেড না থাকে তাহলে আমরা জাস্ট এইটাকে এই ডিএনএস রেকর্ড চেক করে দেখতে পারবো। আর এই ক্ষেত্রে আরেকটা সবথেকে সহজ উপায় যেটা আছে সেটা হচ্ছে আমরা জাস্ট এখানে একটা ফাইল তৈরি করব। এই আমাদের যে সার্ভারে একটা এখানে নর্মাল একটা ফাইল তৈরি করব, টেস্ট ফাইল। এখানে ফাইল আসলাম, এটা হচ্ছে টেস্ট টেস্ট ফাইল, এটা কি, নিউ ফাইল, এটা হচ্ছে টেক্সট টিএক্সটিতে ক্লিক করব, টেক্সট ফরম্যাটে টেক্সট ফাইল ক্রিয়েট করলাম। করার পরে আমাদের টেক্সট ফাইলটা কই, টেক্সট, এই যে আমাদের টেক্সট ফাইলটা এখানে আছে। তো এটা আমরা এডিট করতেছি, এডিট করব, এডিট করে এখানে জাস্ট লিখবো সার্ভার কানেক্ট, মানে যেখানে যে কোনো কিছু লিখলেই হচ্ছে, যাতে আমরা এই জিনিসটা আমাদের ওয়েবসাইট এইখানে যেন রিটার্ন আসে। আমরা ওয়েবসাইট লিঙ্কে আসবো, লিঙ্কে আসার পরে এখানে স্ল্যাশ, এরপর একটা স্ল্যাশ দিব, দিয়ে আমরা ওই ফাইলটা লিখে দেবো, যে ফাইলটা তৈরি করছি টেস্ট ফাইল ডট টিএক্সটি, এটা লিখে দিচ্ছি। সো আমাদের সার্ভার কানেক্টেড, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমাদের এই সার্ভার থেকে সকল ফাইলগুলো এখন যাচ্ছে, এই যে আমাদের টেস্ট সার্ভার থেকে সকল ফাইলগুলো যাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমাদের এই সাইটটা এখানে পরিপূর্ণভাবে কানেক্টেড হয়ে গেছে নতুন সার্ভারের সাথে। এখন এখানে যে প্রবলেমগুলো যেটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে আমরা বলছিলাম যে আমাদের এখানে আরো দুইটা সাইট, এখানে দুইটা আসলে তিনটা সাইট এখানে এর সাথে কানেক্টেড। এই সাইটে একটা দুইটা হচ্ছে ওই এক ফাইলের ভিতরে, আর বাকি একটা হচ্ছে সাবডোমেন করা। সো আমি সবগুলো দেখাচ্ছি এখানে। আমি হচ্ছে কি দেখাবো নাকি ওইটাকে দেখাবো না? হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? জি, আমি কি দেখাবো বাকি দুইটাকেও মাইগ্রেশন করে এখান থেকে, নাকি দেখাবো না, নাকি এই একটাতেই হবে? হুম, দেখেন। আচ্ছা ঠিক আছে, দেখাই দিচ্ছি। তো এইগুলার প্রসেসও প্রায় একই ধরনেরই প্রসেস, একই রকম। তো আমাদের এইটার আর প্রয়োজন এখানে নাই। আমাদের উম, এই যে, তো আমাদের আমি নর্মালি অ্যাডাল্পেটটা হচ্ছে, সরি বেডশিটের অ্যাড রানিং, আমি বেডশিটটাকে হচ্ছে নিচ্ছি। তো বেডশিট নেওয়ার ক্ষেত্রে কি হয়েছে, এখন আমরা ঠিক একই রকম কাজটা এখানে করব। কি হলো, সরি বেডশিট, বুটস্ট্র্যাপে গেছি, বেডশিট একই কাজটা এখানে করবো। পুরো ফাইলটাকে আমরা এখান থেকে ব্যাকআপ নিব, ব্যাকআপ নিয়ে আমরা ওইখানে রিস্টোর করব। তো এটাকে আমি এই পুরো ফোল্ডার সহ আমি হচ্ছে এটাকে আর্কাইভ করছি এখানে, ক্রিয়েট জিপ জিপ আর্কাইভ, এটা বেডশিট, আর্কাইভিং চলছে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইট, আমি এতক্ষণ লারাবেল দেখালাম, এবার হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইটের দেখাচ্ছি এখানে। ওয়ার্ডপ্রেস সাইটের হচ্ছে ব্যাকআপটা দেখাবো। সেটা বেডশিটটা আমাদের হয়ে গেছে, এই জিনিসটা আমি ডাউনলোড করছি, ডাউনলোড করি। ডাউনলোডিং চলতেছে, ওটা হতে থাকবে 68 MB। সো এইটা আমি যে জিনিসটা দেখাচ্ছি এখানে, আমরা এর ডাটাবেসটা আসলে কীভাবে দেখবো। ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে হচ্ছে ডাব্লুপি কনফিগ, এই ফাইলটা থাকে। এই কনফিগ ফাইলের ভিতরে হচ্ছে সকল কনফিগারেশনটা জিনিসগুলো থাকে।
এটা যদি আমরা এডিট করি, এডিটে আসি, এডিট আমরা ভিউ করতেছি, করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইটার ডাটাবেসটা হচ্ছে কি ডিফাইন ডাব্লু ডিবি নেম, ডিবি ইউজার, ডিবি পাসওয়ার্ড, ডিবি হোস্ট, এটা হচ্ছে আমাদের ডাটাবেসের ইনফরমেশনটা। সো আমরা এই বিল্ডার হল WLAN, এই যে ডাটাবেসটা আছে, এই ডাটাবেসটা হচ্ছে আমরা ওইখানে করব, এইখান থেকে খুঁজে বের করব। এখানে কই আছে, এইটা আছে WLAN, আমরা ওর ওভার চেকিংটা নিই, WLAN এইটা। হ্যাঁ, তো আমাদের এই যে ডাটাবেসটা আছে, এই ডাটাবেসটা হচ্ছে আমরা এখানে পাইছি, এটা ওই ওয়েবসাইটের সাথে কানেক্টেড। সো এইটাকে হচ্ছে আমরা এক্সপোর্ট করব, এক্সপোর্ট, এক্সপোর্টিং হচ্ছে। তো এইখান থেকে আমরা আবার আমাদের নতুন সার্ভারে চলে আসছি, এটা নতুন সার্ভারে এসে এখানে হচ্ছে পাবলিক HTML এর ভিতরে, মানে ওই ওয়েবসাইটের ভিতরে ছিল এইগুলা, ঠিক যে যেখানে ছিল তাকে সেখানে রেখে দেবো আমরা ওইখান থেকে। মানে এটাকে বলা যায় এক সার্ভার থেকে কপি করে নিয়ে অন্য সার্ভারে পেস্ট করতেছি, ঠিক এমনই ব্যাপারটা। ঠিক আগের সার্ভার ঠিক যেমন যেমন ছিল আমরা নতুন সার্ভার ঠিক তেমন তেমনই রাখবো। এখানে আমরা আপলোড করি, এটা হচ্ছে আমাদের বেডশিট। সো এখানে এটা আপলোড হতে থাকুক, আমরা এই দিক থেকে একটা তৈরি করে আসি, হচ্ছে ডাটাবেস তৈরি করে আসি, যেটা আমাদের এখানে প্রয়োজন হবে। ডাটাবেস উইজার থেকে আমরা আবার নতুন করে ডাটাবেস তৈরি করতেছি, ওয়েল টেক্সট, এটা হচ্ছে বেডশিট। বেডশিট লিখে রাখলাম, এখানে দিলাম বেডশিট। আমরা এখানটা পাসওয়ার্ড জেনারেট করব, পাসওয়ার্ড জেনারেট করেছি, পাসওয়ার্ডটা কপি করে নিই, কপি, ইউজ পাসওয়ার্ড, ক্রিয়েট ইউজার, দেন হচ্ছে আমরা এটাকে অল অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, মেক সেন্স। আমাদের এটা হয়ে গেছে করা, আমাদের আপলোডটা খুব সম্ভবত হয়ে গেছে, আপলোড হয়ে গেছে। আমরা ব্যাক টু হোম দিচ্ছি, এখানে হোম করার পর আমাদের বেডশিট ফাইলটা খুঁজতে হবে। আচ্ছা, আমাদের যে ব্যাকআপ ফাইলটা সেটা আমরা ডিলিট করে দেবো, আমাদের আগের সাইডের ব্যাকআপ ফাইলটা এইগুলো ডিলিট করে দিব, কারণ না চাইলে যে কেউ এইভাবে ডাউনলোড করতে পারবে পরবর্তীতে। এটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট। এবার আসছে আমাদের বেডশিটটা, এটা আমরা স্টার্ট করব ঠিক এখানেই। আচ্ছা, এখানে বেডশিট স্টার্ট করার ক্ষেত্রে হচ্ছে আমাদের সিকিউরিটির জন্য হচ্ছে আমরা জাস্ট ব্যাপারটা এখানে একটা আলাদা ফোল্ডার নিয়ে নিচ্ছি, নিউ ফোল্ডার, নিউ। পরবর্তীতে আমরা এখান থেকে মুভ করে নিয়ে আসতে পারবো, কারণ যদি এখানে একটা ফোল্ডার আকারে এটা না হয় তাহলে সব এক জায়গায় মিক্স হয়ে যাবে, তখন আমরা আলাদা করতে পারবো না। তার জন্য আমরা এখানে একটা ফোল্ডার করে নিলাম, তো তার ভিতরে হচ্ছে হয়েছে নিউ ফোল্ডারটা কই, এই যে নিউ ফোল্ডার। সো না, এর ভিতরে বেডশিট আকার আমাদের হয়েছে, তো এটাকে আমরা মুভ করে নিই, মুভ করে আমরা উপর এখান থেকে এসে এইখানে নেব, পাবলিক HTML ফোল্ডারের ভিতরে নিয়ে নেব, ডিলিট করে দিচ্ছি। আর চলে আসছে বেডশিটটা, কিন্তু এই যে আমাদের বেডশিটটা এখানে চলে আমরা পেয়ে গেছি বেডশিট। সো এটা বেডশিট, এবং আমার ডাটাবেসটাকে এখানে আপলোড করবো আমরা। এটা যদি রিফ্রেশ দিই, দেখা যাবে ডাটাবেসটা চলে আসছে এখানে, এই যে বেডশিট ডাটাবেস চলে আসছে। আমরা এখানে ডাটাবেসটা ইম্পোর্ট করছি, সাকসেস আমাদের ইম্পোর্ট হয়ে গেছে। সো আমাদের ইম্পোর্ট হওয়ার পর আমাদের এখানে পেয়ে যাচ্ছি। এখন আমাদের ডাটাবেসের সঙ্গে ওয়েবসাইটে কানেকশনটা করতে হবে। এটার জন্য হচ্ছে আমরা কি করব, আমাদের বেডশিটে আসবো, আর WP কনফিগ ফাইলটাকে এডিট করব আমরা। এইখানে হচ্ছে এই যে ডাটাবেস তিনটা আছে, আমরা এইগুলো চেঞ্জ করে দেবো। তো সবার আগে আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করি, পাসওয়ার্ডটা কপি করা আছে। এই পাসওয়ার্ডটা হচ্ছে আমরা ডাটাবেস তৈরি করার সময় যে পাসওয়ার্ড, আমরা ডাটাবেস ইউজার তৈরি করার সময় যে পাসওয়ার্ডটা পাইছি সেটাই। আর এখান থেকে হচ্ছে আমরা ইউজারটা নিয়ে আসবো, ইউজার এবং ইউজার, এটা এটা হচ্ছে ইউজার, আমাদের ইউজার, আমাদের ডাটাবেস ডিবি ইউজার হচ্ছে এই, আমি এটা এখানে চেঞ্জ করে দিচ্ছি, এবং এটা হচ্ছে ডাটাবেস। এখানে এটা চেঞ্জ করে দিচ্ছি। তো এটা এখানে চেঞ্জ করা হয়ে গেছে সব কিছু, এটা সেভ চেঞ্জ দিয়ে দিচ্ছি, সেভ চেঞ্জ, ক্লোজ করে দিলাম। এখন ব্যাপারটা হচ্ছে আমাদের ওয়েলটেক্স.com স্ল্যাশ বেডশিটটা, বেডশিটটা আমরা চেক করে দেবো ওখানে আসতেছে কিনা।
প্রথমত বেডশিট এখানে আসতেছে। এখন কথা হচ্ছে বেডশিটটা আমাদের কোন সার্ভার থেকে আসতেছে। প্রথমত কথা হচ্ছে আমরা এখানে এতটুকু ইনশিওর এইভাবে হতে পারি যে আমাদের প্যারেন্ট যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটটা আমাদের আমাদের মানে নতুন সার্ভার থেকে আসতেছে। বাট সার্ভার বাট বাট হচ্ছে তা মানে এই ক্ষেত্রে হচ্ছে যখন আমরা পুরনো মানে পরবর্তীতে সেই কাজগুলো করতেছি প্যারেন্ট ওয়েবসাইটের ভিতরে, তো সেহেতু সবগুলো কাজগুলো আমাদের ওই ওয়েবসাইট থেকে আসতেছে। তবু এরপর আমরা একটা ক্রস চেকিং দিতে পারি এখানে ঠিক একইভাবে টেস্ট ফাইল তৈরি করে টেস্ট ফাইল তৈরি করলাম, টেস্ট ডট টিএক্সটি ফাইল তৈরি করলাম একটা। সেটা হচ্ছে এই যে আমরা এটাকে এডিট করে এখানে সার্ভার কানেক্টর দিয়ে দিচ্ছি। তো আমরা এখানে সেটাকে ওই একই ফাইলটা এখানে আমরা কল করতেছি। হুম, সো আমাদের দেখা যাচ্ছে সার্ভার কানেক্টেড। সো আমাদের এই ফাইলটা আমাদের এইটাও কানেক্টেড হয়ে গেছে। তো এটা ক্লোজ করে দিচ্ছি, এটা ডিলিট করে দিই। সো আগে আমাদের এইখানে দুইটা ফাইল আছে, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে আরেকটা সাইট আমি দেখালাম এখানে। এখন বাকি যে আর সাইটগুলো আছে সবগুলোকে আমি এখানে লাইভ দেখাই দেবো নাকি আর দেখানোর প্রয়োজন হবে না? একই রকম হ্যাঁ, সব একই রকম সিস্টেম। বুঝতে পারিনি কথা আমি। যদি একই রকম ছাড়া হয় তাহলে দেখো। কথা ক্লিয়ারলি আসতেছে না, কাটা কাটা কেটে কেটে যাচ্ছে। হ্যালো, অন্যরা কি বলে? আমি তো কিছুই বুঝিনি, যখনই কথা বলা শুরু করেছেন তার পরপরই কারেন্ট চলে গেছে। আচ্ছা, সমস্যা নেই, সম্পূর্ণ ভিডিও ভিডিও হচ্ছে, আপনি ভিডিও দেখে নিতে পারবেন। আর ফয়সাল, ফয়সাল আসো? হ্যালো, হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ফয়সাল কি বলে, আমি কি পরেরটাও দেখাই দিব নাকি হচ্ছে দেখানো লাগবে না আর? আচ্ছা, নতুন একজন যেহেতু আসছে সেহেতু দেখতে পারেন, আমি এটা দেখা দিচ্ছি আরেকবার। এই জিনিসটা আমি আরেকবার একটু শর্টলি ডিসক্রাইব করে দেখাই। সেটা হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে কি এই যে একটা ওয়েবসাইট আমাদের অ্যাডাল্ট এই যে ওয়েবসাইটটা, এটাকে আমরা হচ্ছে এই ওয়েবসাইটে সম্পূর্ণ ব্যাকআপ নিব। ব্যাকআপ নেওয়ার ক্ষেত্রে আমরা কি করতেছি, এই যে পুরো ফাইলটা হচ্ছে আমরা একটা জিপ ফাইল করে ডাউনলোড করে রাখবো। আর এর সাথে সম্পর্কিত যে ডাটাবেসটা আছে সেটাকে আমরা ডাউনলোড করে রাখবো। এইটা হচ্ছে আমাদের ব্যাকআপ হচ্ছে মূলত। আর রেজিস্টার করার ক্ষেত্রে আমরা ঠিক একইভাবে অন্য যে নতুন যে সার্ভারে থাকবে বা আমাদের যেখানে থাকতেছে, যেখানে নিব সেখানে হচ্ছে আমরা একইভাবেতে হচ্ছে এই জিনিসটা করব, ওই রেজিস্টার করব। মানে ওইখানে আপলোড করব, স্টার্ট করব ডাটাবেসটাকে আমরা আপলোড করব, ডাটাবেস ক্রিয়েট করে আপলোড করব, ডাটাবেস কানেকশন দিব, তারপর ডোমেইনটা কনফিগার করব, এরপরে এইটুকু শেষ। এটা হচ্ছে কাজ। এখন বিষয়টা হচ্ছে আর একই সাইটের ভিতরে উম, আচ্ছা, এখানে টাইম মনে হয় শেষ হয়ে আছে প্রায় 15 মিনিট আছে। তো 15 মিনিট পর টাইম শেষ হয়ে গেলে আমি নতুন একটা লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্কে সবাই জয়েন করবেন। উম, তো এইখানে হচ্ছে বিষয়টা, যেটা এইটা হচ্ছে এখানে ব্যাপার যে করব আবার যদি আমাদের একই সার্ভারে যদি আমাদের ব্যাকআপ রিস্টোর করতে হয়, তাহলে ঠিক যেভাবে আমরা অন্য সার্ভারে ব্যাকআপটা রিস্টোর করছি ঠিক সেম ভাবে আমরা একই সার্ভারে রিস্টোরটা করতে পারবো। যে সার্ভারে ছিল এখানে আমরা কাজ করার ক্ষেত্রে যদি সমস্যা হয়, যে আমরা আগের ফাইলগুলো ডিলিট করে দিয়ে বর্তমান ফাইলগুলো সেখানে মানে আমাদের যে ব্যাকআপ করা ফাইলগুলো সেখানে রিস্টোর করব। তো এইটা হচ্ছে আমাদের অ্যাডাল্ট প্যাডের যে এইটা মানে একটা ওয়েবসাইট। তো এটাকে আমরা এখানে একটা আর্কাইভ তৈরি করতেছি। আমি এটা অলরেডি করে ফেলছি। উম, এই যে এটা ডাউনলোড দেই, ডাউনলোড হচ্ছে এখানে।
সেটা ডাউনলোড হোক। আর এর সম্পর্কিত যে ইগুলা আছে, এর সম্পর্কিত যে হচ্ছে কি বলে ডাটাবেসটা আছে, সেটা আমরা কীভাবে দেখব? এই ওয়েবসাইট ভিতরে এসে আমরা ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে ডাব্লিউপি কনফিগ নামে একটা ফাইল দেখতে পাবো। আমরা সাধারণত ওই ফাইলটা হচ্ছে এডিট করবো, এডিট করে দেখতে পারবো যে ডিফাইন ডিবি নেম, ডিবি ইউজার, পাসওয়ার্ড এখানে কি কি দেওয়া আছে। তো এখান থেকে আমরা ডিবি ইউজার, ডিবি নেম, ডিবি নেমটাকে দেখবো, ডবলটার হল আন্ডারস্কোর ডাব্লু প্যাড, এইটা হচ্ছে আমাদের ডাটাবেস। তো আমাদের এখানে পিএসপি মাই অ্যাডমিন যে আই কন্ট্রোল প্যানেলটা আছে ডাটাবেজের, তো সেখানে আসবো। এটা আমরা সাধারণত ইসের ভিতরে পাবো। ওকে, তো এখানে আমি আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমরা এটা পাবো হচ্ছে হোস্টিং এর যে কন্ট্রোল প্যানেল, সে কন্ট্রোল প্যানেলের ভিতরে পেয়ে যাবো পিএসপি মাই অ্যাডমিন, যেটা এই যে পিএসপি মাই অ্যাডমিন এখানে পেয়ে যাবো। তো এটা ওপেন করার পর আমাদের এরকম জিনিস চলে আসবে। তো এখান থেকে আমরা ডাটাবেসটা আমরা পাচ্ছি এখানে বাম পাশে, এই ডাটাবেসটা হচ্ছে এই পেয়ে গেছি, এখানে ক্লিক করলাম, ক্লিক করে এটা চলে আসছে। তো আমরা এই সম্পূর্ণ ব্যাপারটাকে এক্সপোর্ট করব। এটা হচ্ছে এক্সপোর্ট, এখানে এক্সপোর্ট করে আমাদের এই এখানে এক্সপোর্ট চলতেছে, রে হতে থাকুক। আমরা হচ্ছে নতুন যে সার্ভারে আছে সেই সার্ভারে হচ্ছে জিনিসটা আমরা করব, নতুন সার্ভারে। তো আমাদের এইটা হচ্ছে নতুন সার্ভারের পাবলিক এসটিএমএল। তো এইখানে হচ্ছে আমি ওই জিনিসটাকে আপলোড করব, ওই ওয়েবসাইটটাকে আপলোড করব, যেটা হচ্ছে আমরা মাত্র ব্যাকআপ নিলাম সেটাকে। এখন এইখানে মূলত ব্যাপারটা হচ্ছে আমরা ঠিক পুরনো সার্ভার থেকে যেভাবে পাচ্ছি নতুন সার্ভার ঠিক সেভাবে রাখবো, তাহলে কোনো সমস্যা ছাড়া কাজ করবে, ঠিক সেভাবে রাখবো। আর এই ম্যানুয়াল ব্যাকআপ রিস্টোরের ক্ষেত্রে একদম সম্পূর্ণভাবে সব থেকে কম ডাউন টাইম পাওয়া যায় একটু ওয়েবসাইটের ক্ষেত্রে। যত দ্রুত করা যায় তত দ্রুত হচ্ছে গিয়ে দ্রুত এটা এই জিনিসটা হয়। এক্ষেত্রে মোটে ডাউন টাইম হয় না বললে চলে, মানে ডাউন টাইম খুবই কম। 5 মিনিটের ভিতরে পুরো জিনিসটা করা যায়। তো করতে পারলে 5 মিনিটের ভিতরে 5 মিনিট ডাউন টাইম থাকবে সাধারণত ওয়েবসাইটটা, কারণ মাইগ্রেশন করতে গেলে কিছুটা ডাউন টাইম ফেস করতে হবে। তো অন্যান্য বিভিন্ন উপায় আছে, সেই উপায় হয়তো এর থেকে কম সময়ে করা যায়, যেগুলো হচ্ছে ম্যানুয়াল অটোমেটিক যে মাইগ্রেশনটা আছে সেগুলো করতে গেলে এর থেকে কম সময়ে করা যাইতে পারে সেটা। তবে যারা একদম বিগিনার আছে তাদের জন্য এইটা একটা ভালো উপায়, এতে করে স্ট্রাকচারটা বুঝতে সুবিধা হবে, বা ব্যাকআপ রিস্টোর মাইগ্রেশনের মেইন কনসেপ্টটা বুঝতে সুবিধা হবে। সো আমাদের এটা হচ্ছে কি অ্যাডাল্ট প্যাড, এইটা আমি ডিলিট করে দিই, এটা হয়ে গেছে। অ্যাডাল্ট প্যাডটা হচ্ছে আমাদের এটা ছিল আমাদের নিয়ে আসছি, এখানে এখানে আমরা স্টার্ট করব, এখানে স্টার্ট করছি। আমাদের স্টার্ট করার পরে রিলোড দিই, এই চলে আসছে ফাইলটা। তো এখন এইখানের ভিতরে হচ্ছে আমরা কনফিগ ফাইলটাকে এডিট করব, এডিট করে আমরা ডাটাবেসটাকে সেট করব। সো এখানে ডাটাবেসটা আছে, এটাকে আমরা নতুন সার্ভারের সাথে নতুন ডাটাবেস তৈরি করে সেখানে কানেক্টেড করে দিব। তো এখানে অ্যাড অ্যানাদার ডাটাবেস করি, নতুন একটা ডাটাবেস নিচ্ছি, এটা হচ্ছে ডাব্লু প্যাড নামে সেভ করি। তারপর হচ্ছে এটা হচ্ছে ডাব্লু প্যাড, পাসওয়ার্ড এটা জেনারেট করি আমি, ক্রিয়েট ইউজার, সকল অ্যাক্সেসগুলো দিয়ে দিচ্ছি। ওকে, এখন এটাকে আমরা কানেক্টেড করে দেবো। এখানে ডাটাবেসটাকে চেঞ্জ করি, পাসওয়ার্ডটাকে চেঞ্জ করি। এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে একটা ব্যাপার আছে, এই লাস্টের একটা দেওয়া আছে, আন্ডারস্কোর দেওয়া আছে, এই আন্ডারস্কোরের ভিতরে এগুলো পাসওয়ার্ড হবে। উপরের ক্ষেত্রেও তাই, আন্ডারস্কোর দিয়েছে লাস্টে দুইটা, এটা কিন্তু আলাদা জিনিস, এটা ডাটাবেসের নাম বা পাসওয়ার্ড না। তো এটা না থাকলে কাজ করবে না। আন্ডারস্কোর দিয়ে শুরু হচ্ছে আর আন্ডারস্কোর দিয়ে শেষ হচ্ছে, সেটা আমাদের এইটা হচ্ছে ইউজার আর এটা হচ্ছে পাসওয়ার্ড। এইটা হচ্ছে আমাদের ডাটাবেস নেম, সেটা সেভ সেন্স। সো আমাদের এটা কাজ করতেছে কিনা সেটা আমরা দেখব। এখানে এটা আমাদের কাজ করতেছে না, আমাদের এখানে কানেকশন ঠিক আছে। সরি, ভুলটা হয়েছে হচ্ছে আমরা এখানে ডাটাবেসটাকে ইম্পোর্ট করিনি, কারণ আমাদের এখানে কাজ করলে আমাদের এই ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের এইটা যেটা আসতো না, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য এই পপআপটা আসবে না, এটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করাটা পপআপ আসতো, এটা আসবে না আমাদের এখানে। ডিরেক্ট ওয়েবসাইটটা ভিজিট হবে, এখানে হচ্ছে না এই কারণটা হচ্ছে আমরা এখানে আমরা ডাটাবেসটাকে ইম্পোর্ট করিনি, তার জন্য। এখন ডাটাবেসটা এখানে ইম্পোর্ট করে দিলে হয়ে যাবে।
তো ডাটাবেস ইম্পোর্ট সাকসেসফুলি হয়ে গেছে। এখন যদি আমরা এখানে এটাকে রিলোড দেই, আচ্ছা এখানে আবার ইনস্টল নিচ্ছে, তার জন্য আমরা এটাকে আমাদের চলে আসছে কিন্তু ওয়েবসাইটটা এখানে, আমাদের এইটা এখানে কাজ করতেছে। তো তাহলে এখানে আমাদের 3টা ওয়েবসাইট আমরা মাইগ্রেশন করছি। এবার আরেকটা ব্যাপার হচ্ছে সাবডোমেনের একটা ওয়েবসাইট আছে এখানে, যেটা আমরা মাইগ্রেশন করে দেখাবো আসলে কিভাবে কি হচ্ছে, কোনভাবে করতে হচ্ছে সেটা। তো আমরা সাবডোমেনের ক্ষেত্রে আমরা এখানে দেখবো সাবডোমেনটা কোনটা আছে। আমরা আবার সেই আমাদের পুরনো সার্ভারের মানে আগের সার্ভারের ডোমেইন সেক্টরে যাব। ডোমেইন সেক্টরে এসে দেখবো এখানে কোন সাবডোমেনটা আমরা আসলে নিতে চাচ্ছিলাম। এই যে সাবডোমেনটা সেইটা আমরা আসলে এখানে নিব। আমাদের সাইটটা অ্যাক্সেসটা এখানে আছে। তো ঠিক এই নামে একটা সাবডোমেন এখানে ক্রিয়েট করব নেক্সা ডট এইটা। সাবডোমেনটা কীভাবে ক্রিয়েট করব? সাবডোমেন ক্রিয়েট করার ক্ষেত্রে হচ্ছে আমাদের যে পুরনো যে সার্ভারটা আছে সেই সার্ভারের মানে নতুন সার্ভারের হচ্ছে আমরা সেই কন্ট্রোল প্যানেলে যাব। প্যানেলে ওইখান থেকে আমরা ডোমেইনের থেকে সাবডোমেনটা খুঁজবো। আমরা এখানে সার্চ করতে পারি। ডোমেইন সাবডোমেইন আসেনি, তো এখান থেকে আমরা সাবডোমেইন অ্যাড নিউ ডোমেইন, আমরা যদি সাবডোমেইন ডিরেক্ট সার্চ করলে না আসে তাহলে আমরা অ্যাড নিউ ডোমেইনে আসবো। আসার পরে এইখানে লিখবো আমাদের যে ডোমেইনটা আমরা নিয়ে আসবো, ডিরেক্টলি ওই ডোমেইনটা এখানে লিখতেছি। আমরা এটা কপি করে নিয়ে আসি, মানে এখানে পেস্ট করে দিচ্ছি। এবং এইখানে আমার একটা ব্যাপার হচ্ছে আমাদের এই যে ডোমেইনটার লোকেশনটা কোথায় হবে বা এই লোকেশনটা কীভাবে আসলে পাবে সেটা। তো নর্মালি আমাদের হোম ডিরেক্টরির ভিতরে একটা নেক্সট ওয়েলটেক শপ নামে একটা হবে, একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে সেখানে কাজ এই সাইটটা হোস্ট হবে, এটা রাখতেছি। তো আমি এখানে সাবমিট, কিছুক্ষণ সময় নেবে এটা হতে। সেটা এখানে হতে থাকুক। আর এইটুকু শুধুমাত্র এইটুকু হচ্ছে আমাদের ডোমেইনটা ক্রিয়েট করার আলাদা পার্থক্য। আর বাকি সব পুরো প্রসেসটা একই রকম। আমরা যেখানে যে প্রসেসটা করে আসছি এত এত সময় ধরে, ব্যাকআপ কীভাবে নিচ্ছি, রিস্টোর কীভাবে করছি, পুরো ব্যাপারটা যেভাবে করে আসছি ঠিক একই রকমভাবেই। তো এখানে হচ্ছে আমাদের নেক্সাটা এই যে খুঁজে পাইছি। সো নেক্সাটাকে আমরা এখান থেকে সিলেক্ট অল করে জাস্ট একটা আর্কাইভ করে নিব, জিপ আর্কাইভ। এটা এখানে আর্কাইভিং হচ্ছে, হতে থাকুক। আমাদের এটা এখানে ক্রিয়েট হয়ে গেছে, নেক্সাট এটা ক্রিয়েট হয়ে গেছে এই দুইটা। তো এখন হচ্ছে আমরা এর যে ডিরেক্টরিটা আছে, ডিরেক্টরিটা কই আছে, তৈরি কোথায় হয়েছে, আমাদের হোম ডিরেক্টরির ভিতরে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে নেক্সা ডট নামে একটা, এই যে নেক্সা ডট ওয়েলটেক্স নামে ক্রিয়েট হয়ে গেছে। তো এইখানে হচ্ছে আমরা করব, আমরা এই ফাইল ডিলিট করে দিই। এইখানে হচ্ছে ওই ফাইল যে আমাদের যে ব্যাকআপ ফাইলটা আমরা এখানে আপলোড করব, এটা ডাউনলোড দেই। আর ডাউনলোড হতে হতে আমরা এখানে দেখে আসি এর ডাটাবেস ফাইলটা কোনটা আছে। ডাটাবেস WP790, WP এইটা হচ্ছে আমাদের ডাটাবেসটা আছে এখানে। সো WP790 এইটা। সো এটাকে আমরা এখানে ইম্পোর্ট করি, এক্সপোর্ট করব এটাকে। এক্সপোর্টিং চলতেছে। আর এইদিকে আমরা তাহলে এইখানে এইটা হতে হতে হচ্ছে ডাউনলোডগুলো হতে হতে আমরা ডাটাবেসটা তৈরি করে ফেলি, একটা ডাটাবেস তৈরি করে ফেলি। এটা হচ্ছে ডাটাবেস উইজার্ড থেকে, এটা হচ্ছে আমরা কি নেক্সা। এখন এইখানে রিলোড দিলে আমরা হয়তো পেয়ে যাবো যে আমাদের ওইটা তৈরি হয়ে গেছে, নেক্সাটা তৈরি হয়ে গেছে। তো আমাদের ডাটাবেস সম্ভবত হয়ে গেছে। আমরা এটাকে এখানে ইম্পোর্ট করি, ডাটাবেসটাকে ইম্পোর্ট করে রাখি। হয়ে গেছে। এইটার এত সাইজ, এত বেশি সাইজ কেন? আচ্ছা এটা হচ্ছে এটা 529 MB এই ফাইলটার সাইজ, এই জন্য সময় বেশি লাগতেছে।
তো আমাদের এখানে ডাটাবেজ আপলোডটা হয়ে গেছে, ডাটাবেজ ইউজার ক্রিয়েট করা হয়ে গেছে। এখন শুধুমাত্র আমরা এখানে ফাইলটা আপলোড করতে পারলে আমাদের, বা ফাইলটা এই ওয়েবসাইটের ফাইলগুলো আপলোড করে ডাটাবেজ কানেক্ট করতে পারলে এটা আমাদের অ্যাক্সেস হয়ে যাবে। তো আমরা যদি এখানে দেখি যে নেক্সট ডট নামে করলে কি আসতেছে, এই সাইটে ভিজিট করলে কি আসে, তো এখানে কিছু আসতেছে না। তো আমরা এখানে একটা ফাইল তৈরি করি, এখানে টেস্ট ফাইল নতুন সার্ভারে, সেটা হচ্ছে test.txt, এবং এটাকে এডিট করে এখানে লিখি নেক্সা কানেক্টেড। তাহলে এই সাইটটা ভিজিট করার পর আমরা কিন্তু দেখছি টেস্ট ফাইল চলে আসছে, ক্লিক করলে দেখতে পাচ্ছি নেক্সা কানেক্টেড কিন্তু চলে আসছে। তো মানে আমাদের এই সাবডোমেনটাও কাজ করতেছে এখানে প্রপারলি, সেটা খুঁজে দেখতে পাচ্ছি। এটা 6-7 মিনিট সময় লাগতেছে ডাউনলোড হইতে, তো সময় লাগবে। তো 3 মিনিট পরে কলটা শেষ হয়ে যাবে। তো হচ্ছে আমি এটা শেয়ার অফ করে দিচ্ছি, নতুন একটা লিঙ্ক দিচ্ছি আমি। সবাই ওইখানে জয়েন হইলে দেখা যাচ্ছে, সবাই এখান থেকে কলটা কেটে দেন। আমাদের এটা প্রায় ডাউনলোড হয়ে গেছে। ওকে, আমাদের ডাউনলোড হয়ে গেছে, আমি এটাকে আপলোড করি। আপলোড হইতেও সময় নিচ্ছে।
এটা হচ্ছে সব থেকে বড় বেশি সাইজ ফাইলটা, 528 MB, তার জন্য ডাউনলোড আপলোডের সময় নিছে। তো আচ্ছা, এর ভিতরে আমি একটা ছোট্ট একটা রিক্যাপ দিয়ে দিই কিভাবে কি হয়েছে। প্রথমত হচ্ছে আমাদের দেখেন দেখাইছি কিভাবে ওয়েবসাইটে ব্যাকআপ নিতে হবে, কিভাবে অন্য এক জায়গায় মাইগ্রেশন করতে হবে, অন্য নতুন পুরনো সার্ভার থেকে নতুন সার্ভারে মাইগ্রেশন করা যায়, কিভাবে ডোমেইন নেম সার্ভার পয়েন্ট করা যায়, কিভাবে ক্লাউডফ্লেয়ার থেকে নতুন সার্ভারের আইপি ডিএনএস আইপি চেঞ্জ করে নতুন সার্ভারের সাথে কানেক্টেড করা যায়, এই বিষয়গুলো দেখাইছি আমি। তো দাঁড়াই গেল কারণ এখানে আবার হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো। হ্যাঁ যাচ্ছে। আচ্ছা, আমার আবার নেট প্রবলেমের হয়েছিল একটু, তার জন্য। হ্যাঁ, শোনা যাচ্ছে। Okay. আচ্ছা, এখানে রিক্যাপে যেটা বলছি আমাদের এখন মূলত ওয়েবসাইট ব্যাকআপের কেন প্রয়োজন হয়, আমাদের ওয়েবসাইট ব্যাকআপটা নিয়ে হচ্ছে নতুন কোনো রানিং কোনো সাইটের উপরে কাজ করতে গেলে সেই সাইটটা যাতে একেবারে নষ্ট না হয়ে যায়, বা কোনো ভুল করে কোনো কিছু না হয়ে যায়, বা কোনো কিছু হয়ে গেলে তখন যাতে আমরা আবার আগের স্টেটে ফিরে আনতে পারি, এই জন্য ব্যাকআপটা নিয়ে রাখি কোনো কিছু। যে বলা যায় একটা ওয়েবসাইটের একটা কপি আমাদের, আমরা যে অবস্থায় একটা ওয়েবসাইটে পাই তার একটা কপি আমরা করে রাখছি, সেটা এর জন্য ব্যাকআপের প্রয়োজন হয়। আবার আবার হচ্ছে যদি কোনো ওয়েবসাইট মাইগ্রেশন করতে হয়, এক হোস্টিং কোম্পানি থেকে অন্য কোনো হোস্টিং কোম্পানিতে মাইগ্রেশন করার প্রয়োজন হলো, তো সেক্ষেত্রে হচ্ছে ব্যাকআপটা নিতে হয়। তো আমি এখানে যে মেথডটা দেখাইছি এটা হচ্ছে ম্যানুয়াল মেথড, এবং সব থেকে বিগিনারদের জন্য সব থেকে সহজ। আর এই জিনিসটা, এই ব্যাপারটা কিভাবে করতে পারলে একটা ওয়েবসাইটের মানে স্ট্রাকচারে বোঝা যাবে। আর অটোমেটেড বেশ কিছু মেথড আছে, অনেক টুলস, অনেক ধরনের জিনিস আছে যেগুলো ব্যবহার করে অটোমেটেড ভাবে জিনিসগুলো করা যায়। তো ম্যানুয়াল ভাবে করলে সাইট ফাইল মিসিং হওয়ার সম্ভাবনা থাকে না। তারপর হচ্ছে আবার আমার এখানে কোনো একটা প্রবলেম হচ্ছে, হয়তো বারবার নেট ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, কেন হচ্ছে বুঝতেছি না। আহ, তো হচ্ছে আমি এটাকে আপলোডে দিয়ে তো এই ক্ষেত্রে হচ্ছে ম্যানুয়াল মাইগ্রেশন করলে ফাইল মিসিং হওয়ার সম্ভাবনা থাকে না, এবং সবথেকে সহজ উপায় হয়। আর এইভাবে করতে পারলে প্রায় অধিকাংশ যে কোনো সাইটই, যে কোনো ধরনের সাইট মাইগ্রেশন ব্যাকআপ মাইগ্রেশন করা পসিবল। এই কয়েকটা জিনিসে হচ্ছে একটু কিছু ভিন্ন ধর্মী আছে কয়েকটা টেকনোলজির ক্ষেত্রে, আর সব কিছুর জন্য একই রকমই প্রায়। আর এটা দেখাইছি এখানে প্রায় আমরা তিনটা চারটা ওয়েবসাইট এখানে অন্য একটা সার্ভার থেকে অন্য সার্ভারে শিফট করে নিতে দেখাইছি কিভাবে কি করতে হয়েছে সেটা। আর আমি যদি বলি সব থেকে সহজ উপায় কিভাবে আসলে ব্যাকআপটা করা হয়েছে, দেখা এবং শোনা যাচ্ছে?
তো এখানে হচ্ছে যাচ্ছে। এখানে হচ্ছে আমাদের ব্যাকআপের জন্য সবথেকে সহজ উপায়টা কি, সেটা হচ্ছে সবথেকে যে উপায়টা আমি এখানে ব্যবহার করছি সেটা হচ্ছে একটা ওয়েবসাইটে যতগুলো ফাইল আছে, তার ডেভেলপমেন্ট যে যতগুলো ফাইল আছে সব ফাইলগুলো আমরা একটা জিপ ফাইলে ক্রিয়েট করছি। সবগুলো ফাইল নিয়ে একটা জিপ ফাইল ক্রিয়েট করছি, করে সেই ফাইলটা ডাউনলোড করছি। তারপরে আমরা হচ্ছে যে ওই ওয়েবসাইটের সাথে কানেক্টেড যে ডাটাবেসটা আছে সেটাকে আমরা খুঁজে বের করে ওই সেই সম্পূর্ণ ডাটাবেসটাকে আমরা ডাউনলোড করছি। আহ, আবারও আটকায় গেল কেন? বারবার করে এরকম হচ্ছে কেন বুঝতে পারতেছি না। জানি শেষ সময় এসে প্রচুর পরিমাণে নেট সমস্যা কেন মানে নেট ডিসকানেক্ট কেন হচ্ছে। তো হচ্ছে ডাটাবেসটা ডাউনলোড করছি আমরা নতুন সার্ভারে, এইটা এইভাবে ব্যাকআপটা নিয়েছি আমরা। তো রেজিস্টোর করার ক্ষেত্রে একইভাবে আমাদের এক্সিস্টিং সার্ভার রেজিস্টোর করার ক্ষেত্রে আমরা জাস্ট ডাটাবেসটাকে ডিলিট করে দেবো, ওই ডাটাবেসটাকে আমাদের ব্যাকআপ করা ডাটাবেসটাকে আপলোড করব, সাইটের ফাইলগুলো ডিলিট করে দেবো, ফাইলগুলো সেখানে আপলোড করব। তো যদি আমাদের কোনো রকম আচ্ছা জানি না নেট সমস্যা কেন হচ্ছে বারবার করে, আর কি হবে বলতে পারতেছি না, আমি এখানে বলে যাচ্ছি। তো যদি এখানে কোনো ক্ষেত্রে দেখা গেলো যে আমরা ফাইলের ক্ষেত্রে ফাইল এন্ডে ডাটা ওয়েবসাইটে ফাইল এন্ডে কোনো রকম কোনো চেঞ্জ করিনি, ফাইলে কোনো চেঞ্জ করিনি, শুধুমাত্র আমাদের সেটিংয়ে চেঞ্জ করার ক্ষেত্রে ডাটাবেসে আপডেট চেঞ্জ হয়েছে, তো সেক্ষেত্রে শুধু ডাটাবেস চেঞ্জ করলে আমাদের ওয়েবসাইটে আবার আগের সেটা ফিরে আসবে। যদি কোনো রকম কোনো কোড এডিট করা না হয়ে থাকে তো সেক্ষেত্রে, আর কোড এডিট করা হয়ে থাকলে হচ্ছে আমাদের কোডগুলো চেঞ্জ করতে হবে। আর অন্য সার্ভারে মাইগ্রেশন করার ক্ষেত্রে হচ্ছে ঠিক একইভাবে আমাদের ব্যাকআপ করার ফাইল এবং যে ডাটাবেসটা আছে সেটাকে আমরা অন্য সার্ভারে সেখানে আমরা ইম্পোর্ট করব। তো আমরা ওইখানে সেখানে ডোমেনটা কানেক্ট করবো, আগে একটা ডোমেন কানেক্ট করব, ডোমেনটা কানেক্ট যদি না থাকে তাহলে অ্যাড ডোমেন করে একটা ডোমেন কানেক্টটা করে নিব, যে ডোমেনটা এখানে যাচ্ছে সার্ভারে সেই ডোমেনটা নিয়ে নিব। তারপরে সেখানে ডোমেইনের যে প্যাথ আছে বা ডোমেনটা যেখানে স্টোর করা হয়েছে সেখানে হচ্ছে আমরা এই করব, সেখানে আমাদের ওয়েবসাইটে ফাইলগুলো আপলোড করব, জিপ ফাইলটা আপলোড করব, আপলোড করে সেটা সেখানে এক্সট্রাক্ট করব। তারপরে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব, ডাটাবেস ক্রিয়েট করে ডাটাবেস ইউজার নেম পাসওয়ার্ড সব কিছু সেট করব এবং পাসওয়ার্ডটা সেভ করে রাখবো, পরবর্তীতে আমাদের লাগবে পাসওয়ার্ডটা। তারপর ডাটাবেসটা আমরা ডাটাবেস পিএসপি মাই অ্যাডমিন ওইখান কন্ট্রোল প্যানেলে গিয়ে সেখানে ওই যে ডাটাবেসটা ক্রিয়েট করছি সেই ডাটাবেসে আমরা আমাদের ডাটাবেসগুলো ইম্পোর্ট করব। ইম্পোর্ট করে তারপরে হচ্ছে ইম্পোর্ট হয়ে গেলে আমাদের ওয়েবসাইটে যে ফাইলগুলো আমরা আপলোড করছি সেটাকে এক্সট্রাক্ট করার পরে ওইখানে যে কনফিগ ফাইলটা আছে, যেখানে সাধারণত ডাটাবেসের ফাইলগুলো থাকে, লারাবেলের ক্ষেত্রে .env আর ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে wp config, এই যে ফাইলগুলা এই যে বিষয় এই দুইটা ফাইলে থাকে, আমি যদি দেখাইছি তো সেটা এই দুইটার ভিতরে থাকে, এই দুইটাই লারাভেল এবং হচ্ছে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে। তো আমরা ওয়ার্ডপ্রেসের wp config ফাইল এডিট করে আমরা ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, তারপর হচ্ছে পাসওয়ার্ড, এগুলো তিনটা চেঞ্জ করে আমরা কানেক্টেড করে নিব। কানেক্টেড হওয়ার পরে তারপর হচ্ছে আমাদের ডোমেইন যে কন্ট্রোল প্যানেলটা আছে, আমাদের ডোমেইনটা যেখানে যেখানে আছে সেখানে হচ্ছে আমাদের ডোমেইন থেকে ডোমেইন যে নেম সার্ভারটা আছে নতুন সার্ভারের সাথে এটি কানেক্টেড করে নেব, ডোমেইন নেম সার্ভারের। এটা হচ্ছে আমাদের করে নেব, এটা করার পর আমাদের সেইটা পুরো ব্যাপারটা হয়ে যাবে, আমাদের ব্যাকআপটা হয়ে যাবে। আর নেট সমস্যার কারণে হচ্ছে বারবার করে আমি একই জায়গাতে আটকা যাচ্ছে, এজন্য আমি পুরো এখানে পুরো ব্যাপারটা আমি একটু ডিসক্রাইব করে দিছি। আর যেহেতু ভিডিওটা আমি সবাইকে শেয়ার করে দিব, সেখানে লাস্টে সেই এই জিনিসটা দেখা যাবে। আর আমার বুঝতে পারতেছি না কেন বারবার করে নেটটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, খুব বেশি হচ্ছে সেজন্য। তো এখন হচ্ছে এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা এই পুরো ব্যাপারটা নিয়ে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? সবাইকে শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, কেউ রেসপন্স করেন? শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি কিন্তু প্রথম থেকে আমি কিছু বুঝিনি, তো এই জন্য কি জিজ্ঞেস করবো।
আচ্ছা, আমি আমি হচ্ছে আমার ভিডিও করা আছে, সেটা আমি দিয়ে দিব সবাইকে। আর হচ্ছে আমি এখানে একটা শর্ট রিক্যাপ লিখেও দিচ্ছি যারা দেখতে পারেননি। আর ফয়সাল, আপনার কোনো কিছু জিজ্ঞেস করা থাকলে, প্রশ্ন থাকলে আপনি জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, কোনো সমস্যা নেই। সেটা আপনি ভিডিও দেখে নেবেন, কোনো প্রবলেম হচ্ছে না। আর যদি এই মুহূর্তে বুঝতে কোনো সমস্যা হয় তাহলে সেটা আপনি জিজ্ঞেস করতে পারেন কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকলে বা কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার দিলে হয়তো সবাই দেখতে পারতো। আমি এখানে যে জিনিসগুলো লিখতেছি, রিক্যাপ লিখে দিচ্ছি। তাহলে সুবিধা হতো সবার জন্য মনে হয়। ডোমেন ইন নিউ। তারপরে হচ্ছে
ওকে, এইটা হচ্ছে একটা শর্ট বিষয়, যেটা ভাবে আসলে আমি কিভাবে কি করছে কি করতে হবে পুরো প্রসেসটা একটা শর্ট, এটা হচ্ছে এই। তো এটা হচ্ছে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। উম, গ্রুপে দিয়ে দিচ্ছি, তো সবাই এখান থেকে দেখে নেবেন। এই যে পুরো ব্যাপারটা হচ্ছে এরকম, মানে একদম আমি যেভাবে পুরো ব্যাপারটা দেখাইছি কিভাবে কি করতে হবে, তার একটা লিখিত শর্ট ফিলটা হচ্ছে কি। তো এখন এইটা নিয়ে কি সবাই সব কিছু বুঝতে পারছেন, বা কারো কি কোথাও কোনো প্রশ্ন আছে নাকি? আমার এখানে আবার আপলোডে আটকাই গেছে। যে কারো কোনো প্রশ্ন আছে নাকি, যে এখানে বা এই কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট নিয়ে, যে এখানে বুঝতে পারিনি এই ব্যাপারটা ক্লিয়ার না? না, ওকে ঠিক আছে। তাহলে হচ্ছে এই আমি সবাইকে ভিডিওটা দিয়েও দিব, যাদের যাদের প্রয়োজন হবে ভিডিওটা আপনি দেখতে পারবেন, নির্দিষ্ট পয়েন্টে পয়েন্টে দেখতে পারবেন, টেনে দিয়ে কোনো সমস্যা নেই। আর ভিডিও কি ডাউনলোড করা যাবে? হ্যাঁ, ইউটিউবে দিয়ে দিব। গত আগের ক্লাসে ভিডিওটা তো আগে ডাউনলোড করতে ভিডিওটা পারি নাই। আগে ভিডিওটা ইউটিউবে দেওয়া আছে, তো ডাউনলোড করা পসিবল হবে। ইউটিউব থেকে যেভাবে ডাউনলোড করতে হবে ওইভাবে ডাউনলোড করা যাবে। ফিডব্যাক দিয়ে ট্রাই করছি কিন্তু হয় নাই।